আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ঢাকা ভার্সিটির বিগত 20 বছরের অধ্যায়ভিত্তিক কোশ্চেন ব্যাংকের আর কি সলভ ক্লাস। আমরা প্রতিটা অধ্যায় একটা একটা করে অধ্যায় ধরবো এবং ওই অধ্যায়ের উপর লাস্ট 20 বছরের ঢাকা ভার্সিটিতে কী কী কোশ্চেন আসছে সেগুলোকে সলভ করব। তো এই ম্যাথগুলো খুব সহজ। আমার ম্যাথগুলো শেখানো এখানে উদ্দেশ্য না, এখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে এই মানে এত সহজ ম্যাথ আসে এটা তোমাদেরকে দেখানো, আর ম্যাথগুলো কতবার রিপিট হয় এটা তোমাদেরকে দেখায় দেওয়া। তো আমরা প্রথমে ম্যাথগুলো একটা একটা করে ধরে সলভ করব এবং ক্লাসের শেষে তোমাদেরকে টাইপ ভিত্তিক করে দিব যে এই আলটিমেটলি এই 4টা টাইপ বা এই 5টা টাইপ থেকেই ভেক্টর থেকে কোশ্চেন আসে বারবার। তো তুমি যদি এরকম করে ফিজিক্সের সব চ্যাপ্টারের এই টাইপগুলোকে করে যেতে পারো, মানে তুমি যদি অ্যাটলিস্ট এই টাইপগুলোকেও করে যাও, তাও তুমি হুবহু কমন পাওয়ার একটা পসিবিলিটিস থাকে। তো এটা আমরা শেষে টাইপ ভিত্তিক করে দেখাবো। আচ্ছা, এখন শুরু করি। এখানে কি বলছে, একটা ভেক্টর আরেকটা ভেক্টর দিয়ে দিছে আর বলছে দুইটা ভেক্টর পরস্পর লম্ব। তো এটা তোমরা সবাই জানো যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে আসলে কি হয়। দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে এ ডট বি জিরো হয়, ডট গুণফল জিরো হয় তাদের। তো এদের ডট গুণফল কত? আমরা যেহেতু ঢাকা ভার্সিটির কথা চিন্তা করে এগুলো সলভ করছি, তো কীভাবে করতে হবে, তোমার অ্যাপ্রোচটা কীরকম হবে দেখো। ডাইরেক্ট করবা, মানে আই এর সাথে আরেকটা গুণ, 2 আর -2 কত? -4। আলফা আর কত? 1 আলফা। আর এখানে কে এর সাথে কত আছে? 1, আর এখানে আছে -2। তাহলে 1 × -2 কত? -2 = 0। মানে একদম যত শর্টে করা যায়। আলফা সমান কত হচ্ছে তাহলে? এই পাশে 2 গেল আর এই পাশে 4, তাহলে 6। অ্যান্সার হবে 6। বুঝতে পারছো? মানে যত শর্টে করা যায়। তোমাকে এই কাজটা পারলে মুখে মুখে করতে হবে, কারণ এত সময় পাবা না, খুবই অল্প সময় পাবা। এরপরে আমরা 2 নম্বর ম্যাথটা দেখি। এটা 17-18 সালে আসছিল। তো এই ম্যাথটাতে কি বলতেছে, একটা ভেক্টর দেওয়া আছে আরেকটা ভেক্টর দেওয়া আছে, এই দুটা ভেক্টর একটা সামান্তরিকের সন্নিহিত বাহু, তাইলে সামান্তরিকটার ক্ষেত্রফল কত? তো আমি এটার একটু থিওরিটাও বলে দিই, যেহেতু কোনো একটা টাইপ পাইলে ওইটার ওই রিলেটেড আর কি কি ম্যাথ আসতে পারে আমি সেটা একটু বলে দিই। এখানে ব্যাপার হচ্ছে যে যখন দুইটা ভেক্টর দেওয়া থাকবে, দুইটা ভেক্টর যদি সন্নিহিত বাহু হয়, মানে সন্নিহিত বাহু মানে বুঝতেছো এরকম কিছু, দুইটা ভেক্টর যদি সন্নিহিত বাহু হয়, মানে এইটা যদি বি হয় আর এইটা যদি এ হয়, এই বাহুটা হচ্ছে এ আর এই বাহুটা বি, এই দুইটা সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু একটা সামান্তরিকের যদি এরকম হয়, সেক্ষেত্রে সামান্তরিকটার ক্ষেত্রফল হবে দুইটা ভেক্টরকে ক্রস গুণফল করে যে মানটা পাবো সেটাই। আর যদি এটার একটা ত্রিভুজ হয়, অর্থাৎ বুঝতেছো এখানে দুইটা ত্রিভুজ ঢুকে আছে, এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ, তো এরকমও অনেক সময় বলে যে এ ও বি দুটা ভেক্টর দেওয়া আছে এবং এই সেম কোশ্চেনই করতে পারে তোমাকে যে এ ও বি একটি সামান্তরিক না বলে এখানে একটা ত্রিভুজ বলতে পারে। একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি নির্দেশ করে, তাইলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? তখন জাস্ট এখানে একটা হাফ গুণ হয়ে যাবে। মানে যেহেতু তোমার এটা পুরাটা বের হচ্ছিল এটা দিয়ে, তো এখন তোমার অর্ধেকের দরকার, তো একটা হাফ গুণ দিয়ে দিবা, আর কিছুই না। আর এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে এ ও বি যদি একটা সামান্তরিকের কর্ণ নির্দেশ করে, অর্থাৎ তোমাকে এখানে বলা হচ্ছে এইটা হচ্ছে এ ভেক্টরটা আর এটা হচ্ছে বি ভেক্টরটা, এটা একটা সামান্তরিকের কর্ণ নির্দেশ করতেছে এ আর বি, সেক্ষেত্রে সামান্তরিকটার ক্ষেত্রফল কত হবে? তখন তোমার সামান্তরিকটার ক্ষেত্রফল কত হবে? তখন তোমার সামান্তরিকের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ক্রস বি। ঠিক আছে? তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের এই তিনটেই হয়। ত্রিভুজের ক্ষেত্রফল কি পেলাম? হাফ ইন্টু এ ক্রস বি, আর সামান্তরিকের ক্ষেত্রফল এ ক্রস বি জাস্ট। কিন্তু যখন এটা কর্ণ নির্দেশ করবে, ওই দুটো ছিল সন্নিহিত বাহুর হিসাব, আর এখানে এ আর বি যখন কর্ণ নির্দেশ করবে, তখন তোমার হাফ ইন্টু এ ক্রস বি হবে সামান্তরিকের ক্ষেত্রফল, এটা ত্রিভুজের ক্ষেত্রফল বলবে না। তো এটা হলো টাইপটা। এখন আমরা ম্যাথটাতে আসি। আচ্ছা, এখানে ম্যাথটাতে এখন দেখি আমরা দুইটা বাহু, এখানে আমাদের এ ও বি বলে দিছে এবং এটা বলছে কি সন্নিহিত বাহু। তাহলে আমরা বুঝতে পারছি সামান্তরিকের ক্ষেত্রফল
আর এও বি যদি সন্নিহিত বাহু হয় তাহলে আমরা কি করব, জাস্ট এ ক্রস বি করব, তারপরে যে ভেক্টরটা পাবো সেটার মান বের করব। এতটুকুই আমাদের কাজ। মানে এখানে সূত্রটা হচ্ছে জাস্ট সিম্পলি এইটা, এ ক্রস বি এর মানটা, আর কিছুই না, কেননা এই দুটা ছিল সন্নিহিত বাহু। তো আসো এ ক্রস বি কীভাবে বের করে আমরা জানি। প্রথমে আই জে কে, এরপরে আই এর সহগ কত 1, জে এর সহগ -1, কে এর সহগ +1, এইটার কত 1 1, কে এর কত -1। এটা যদি তুমি সিম্পলি করো আই সমান সমান কত, এটা বাদ 1 -1 আর -1 কত 1 1, আর এখান থেকে থাকতেছে 1, মানে 1 - 1, মানে আলটিমেটলি এটা 0। এরপরে মাইনাস জে এর জন্য কত, এটা বাদ আর এটা বাদ থাকতেছে কত -1, আর এখান থেকে -1, তাহলে -1 - 1 প্লাস কে। এটা আমি ব্যাখ্যা করছি না, এটা তো নির্ণায়কে করছই। এরপরে কে এর ঘরগুলো বাদ, তাহলে এখানে থাকতেছে কি 1, আর এখান থেকে 1 - 1, মানে এখান থেকে -1, এখানে এর জন্য 1 আর এটার জন্য +1, 1 + 1, ঠিক আছে। এরপরে এটা থেকে আলটিমেটলি এখান থেকে এটা 0 হয়ে যাচ্ছে, এখানে থাকতেছে কত -2 আর মাইনাসের 2j, আর এখানে কত থাকতেছে 2k প্লাস 2j প্লাস 2k। তো এখন এটা কি আমাদের অ্যান্সার? না, এটা আমাদের অ্যান্সার না, এটা তো ভেক্টরটা, এ ক্রস বি ভেক্টরটা। আমাদের তো ক্ষেত্রফলটা হবে মান, এই মানটা মানে এই এ ক্রস বি যে ভেক্টরটা এটার মান। তো আমরা জানি যে কোনো ভেক্টরের মান কীভাবে বের করে, যে কোনো ভেক্টরের মান বের করার জন্য প্রসেস হলো যে √2², মানে এখানে সামনে আই এরটা হলো 0², সেটা লিখতেছি না, আচ্ছা লিখে দিই। মানে এখানে তো একটা সামনে 0i ধরে নেওয়া যায়, তো আলটিমেটলি সেটা 0², আর এইটার জন্য 2² প্লাস 2², এইটা হলো তোমার মানটা। তাহলে এখানে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফলটা কত হবে? সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, সামান্তরিকের ক্ষেত্রফল হবে জাস্ট এটার ক্যালকুলেশনটা, এটা ক্যালকুলেশন করলে কত আসতেছে, এটা ক্যালকুলেশন করলে আসবে √, এখানে কত 4 আর 4 8, √8। তো এটা হলো তোমাদের অ্যান্সার। এখন এটা যদি 2√2 হিসাবে থাকে তাহলে 2√2 দাগাবা, যদি √8 হিসাবে থাকে তো √8 দাগাবা আর কি, এটি। এরপরে আমরা পরবর্তী অঙ্কটাতে যাই। এটা আসছিল 2017-18 সালে, খুবই সিম্পল একটা ম্যাথ। এই ম্যাথটাতে কী বলছে, দুইটা ভেক্টর দিয়ে দিছে এবং বলছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করতে। তো এটা আমরা সবাই জানি যে এটা যদি একটা ভেক্টর হয় এ এবং এটা যদি একটা ভেক্টর হয় বি, তাহলে এই এ ডট বি যখন আমরা করি এটা অ্যাকচুয়ালি এটা মিন করে যে এ বি কস থিটা, এই থিটাটা মিন করে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা। এটা আমরা সবাই জানি যে এই দুইটা ভেক্টরের যদি আমি ডট গুণ করি তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাই হচ্ছে এই থিটাটা। এই থিটাটা সবসময় এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা মিন করে। তো আলটিমেটলি এখানে এই থিটাটা থেকে আমরা এটাকে মানে সিম্পলিফাই করলে এইভাবে লিখতে পারি যে কস ইনভার্স এ ডট বি, আর নিচে এর মান বি এর মান, ঠিক আছে। এটা তোমরা জানো, এটা এমন কিছুই লিখি নেই, জাস্ট এ বিকে নিচে নামাই দিছি, এরপরে কসকে ইনভার্স নিয়ে নিছি। তো এখানে তুমি ঢাকা ভার্সিটির ম্যাথ করতে আসো, তোমাকে এগুলা ফার্স্ট করতে লাগবে, তোমাকে এ আর বিকে ডাইরেক্ট লিখতে লাগবে, ঠিক আছে। প্রথমে দেখো তোমার এ বি এর মানটা কত, এখান থেকে এটা ডাইরেক্ট বলো। এ ডট বি এর মানটা কত, উপরে কত বসবে, উপরে কত বসবে, উপরে বসবে 3 আর 5-এর গুণফল 15, আর এখানে আছে -3j, কিন্তু এখানে জে নেই, তাহলে জে এর পার্টটুকু 0। এরপরে এখানে কে নাই, এখানে কে আছে, তো কে 5 আর 0 গুণ দিলেও 0, তো আলটিমেটলি ডট গুণফল হচ্ছে তোমার কত 0। আর নিচে কি থাকতেছে দেখো, নিচে থাকবে এর মানটা, তো এর মানটা কত, এর মান হচ্ছে 3² প্লাস 3²। তুমি দেখতে পাচ্ছ মান কীভাবে বের করে তুমি জানো, √i এর সহগ প্লাস √i এর সহগের উপর স্কোয়ার প্লাস √j এর সহগের উপর স্কোয়ার প্লাস √k এর সহগের উপর স্কোয়ার। তো এখানে কে এর সহগ তো নাই, তাহলে ওটার দরকার নাই, ওই জন্য এই দুটার উপর স্কোয়ার দিলে আমরা এটা পাই। এবং এটা সমান সমান কত হচ্ছে 9 + 9 18। তো এখান থেকে এই জিনিসটা তোমাকে ফার্স্ট আসা লাগবে, 18 মানে কত 9 × 2, 9 × 2 মানে কত, 9-এর উপর যদি তুমি রুটটা আলাদা করে নিয়ে নাও তাহলে হচ্ছে কত 3, আর এটার উপর রুটটা পড়ে থাকতেছে তাহলে 3√2। এরপরে বি এর মানটাতে আসো, বি এর মান কত, বি এর মান হচ্ছে 5² প্লাস 5², আরেকটা হলো 0², ওর জন্য ওটা লিখতেছি না। তাই আলটিমেটলি এখান থেকে কত থাকতেছে 50, আর 50 মানে কত 25 × 2,
এর মানে এটা 5, এটার উপর রুটটা পড়ে থাকলে 5 থাকবে, আর এটার উপর রুটটা পড়ে থাকতেছে লাস্টে, তাহলে 5√2 আর 3√2। তো 5√2 আর 3√2 এখন সব মানগুলো যদি তুমি এখানে বসাও তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে দেখো, এখানে আলটিমেটলি উপরে দাঁড়াবে 15 আর নিচে থাকতেছে 5√2 আর 3√2। তাহলে এই যে 15 আর 5 আর 3 কাটা, তাহলে থাকতেছে আলটিমেটলি 1/2। তাহলে cos ইনভার্স 1/2, এটা মানে কত cos ইনভার্স 1/2 হয়, মানে cos কত এর মান হাফ হয়, এটা তোমরা সবাই জানো, cos 60 মান হাফ হয়, তাহলে আলটিমেটলি এটার অ্যান্সার হবে 60 ডিগ্রি। পরের ম্যাথটাতে যাই, এর পরের ম্যাথটা হলো 2014-15 সালের। এর মাঝের যে ম্যাথগুলো ওগুলো সেম টাইপের, তো একদম সেম টাইপেরগুলো দেখায়নি আর কি, এটা ডিফারেন্ট টাইপের। তো এটা ম্যাথে কী বলছে, একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানলে বস্তুটির উপর আনুভূমিক দিকে কার্যকর বল কত। এখানে অ্যাকচুয়ালি কী বলছে এটা বোঝার জন্য তোমার উপাংশ মানে লম্ব উপাংশ এটা একটু মোটামুটি ক্লিয়ার থাকলে খুব ভালো হয়। সেই জিনিসটার লম্ব উপাংশর ব্যাখ্যাটা একটু খালি বলে দিই, যে এটা একটা যদি বক্স হয়, এটা যদি একটা বক্স হয় এবং এই বক্সকে যদি তুমি এদিকে টানো 20 নিউটন বলে, তো তোমার কি মনে হয় না যে এই বক্সটার উপর এইদিকে একটা ইফেক্ট থাকবে? যখন তুমি কোনো একটা বক্সকে এই বরাবর টানো, সেটা কিন্তু আলটিমেটলি মানে একটা অনেক ভারী বক্সকে যদি তুমি মেঝেতে রাখে কণাচিয়া টানো, তাও কিন্তু সেটা সামনের দিকে যাবে, ঠিক আছে না? তো এই সামনের দিকে যাওয়ার কারণটা হচ্ছে যে এই বলটার এই বরাবরও একটা ইফেক্ট থাকেই যায়, ঠিক আছে, এই বরাবরও একটা ইফেক্ট থাকে যায়। তো এই ইফেক্টটাই তোমার কাছে জানতে চাইছে, যে কণাচিয়া টানতেছি আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে, এটাকে বলা হয় আনুভূমিক। তো এই আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে 200 নিউটন বল দ্বারা টানতেছে, এই যে এটা হচ্ছে 200 নিউটন, ঠিক আছে। তো আনুভূমিকের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে 200 নিউটন বল দ্বারা একটা বস্তুকে টানলে আনুভূমিক দিকে কার্যকর বল কত। মানে একটা বক্সকে চিন্তা করো, তুমি 200 নিউটন বলে কণাচিয়া টানতেছো, বাট এটা তাও সামনে যাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে যে এই 200 নিউটনের কিছু অংশ এই বরাবর টানতে ওকে সাহায্য করতেছে। তো এটাই ওরা জানতে চাচ্ছে যে এই 200 নিউটনের কতটুকু অংশ ইফেক্টটা পড়তেছে এই দিকে নিয়ে যাওয়ার জন্য। তো ইফেক্টটা আমরা কীভাবে বের করি, উপাংশ দিয়ে। এই 200 নিউটনের এই বরাবর উপাংশ কত, আমরা জানি যেই পাশে থিটা থাকে ওই বরাবর হয় 200 cos 60, এইটাই হচ্ছে এই বরাবরের উপাংশটা, ঠিক আছে। তাহলে 200 cos 60 কত, 200 cos 60 কত, cos 60 মান আমরা জানি হাফ, তাহলে আলটিমেটলি এটা 200 ইন্টু হাফ মানে 100, ঠিক আছে। এগুলা তো তোমাকে করতে লাগবে না, তুমি জাস্ট মুখে মুখে এটা করবা যে 200 নিউটন 60 ডিগ্রি এই পাশেরটা চাচ্ছি, তাহলে 200 cos 60 200 হাফ মানে 100, ডাইরেক্ট 100 দাগায় দিবা। এইটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য বললাম। এইখানে এই বরাবর উপাংশ হয়, যেরকম আমরা জানি যে এটা যদি পি হয়, এটা যদি থিটা হয়, তাহলে এই বরাবর লম্ব উপাংশ কত, পি কস থিটা, আর এই বরাবর লম্ব উপাংশ কত, পি সাইন থিটা। যার সাথে থিটা তার দিকে কস, যার সাথে থিটা নাই তার দিকে সাইন। এইটা থেকেই এটা আসলে আসছে। আশা করি এই কনসেপ্টটা তোমরা জানো, এটা লম্ব উপাংশের কনসেপ্ট। এখানে তো অত ডিটেলসে যাব না, এখানে জাস্ট আমরা প্রবলেমটা দিয়ে স্টিক থাকবো। তো এই হচ্ছে এই ম্যাথটা। এটাতে যাই, এইটা হচ্ছে এই টাইপটাতে কী বলা হচ্ছে, দুটি সমমানের ভেক্টর একটা বিন্দুতেই ক্রিয়াশীল। মানে চিত্রগুলো আঁকার তো তোমার দরকার নেই, আমি জাস্ট এখানে বলার জন্য বলতেছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এটা একটা পয়েন্ট, এই একটি পয়েন্টেই দুইটা সমমানের ভেক্টর ক্রিয়াশীল, মানে এটারও মান যদি পি হয় এটারও মান পি, দুইটা সমান মানের ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টর মান সমান। আমরা জানি দুইটা ভেক্টর যদি এইভাবে কাজ করে সামান্তরিক সূত্র মতে ওর লব্ধিটা এই বরাবর কাজ করবে, এবং এরা একটা শর্ত দিয়ে দিচ্ছে এই লব্ধি ভেক্টরটার মানটা কি হচ্ছে, এই লব্ধি ভেক্টরটার মান এই দুইটা ভেক্টরের মানের সমান, মানে লব্ধি ভেক্টরটার মান অপর যে কোনো একটি ভেক্টরের মানের সমান। তো এইটা যদি যে কোনো একটার সমান হয় মানে আলটিমেটলি তো দুইটারই সমান, তো আলটিমেটলি মূল কথা হচ্ছে এইটার মানটা পি এরই সমান, ঠিক আছে। তো দুইটা ভেক্টরের মধ্যে লব্ধিটার মান এদের সমান। তো এখন তোমাকে বলছে ভেক্টর দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, মানে এই অ্যাঙ্গেলটা কত, আলফাটা কত। তো এটা খুবই সিম্পল একটা অঙ্ক, সিম্পলি করবা এই জন্য আমরা এইটা সূত্র জানি যে আর সমান সমান √ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq cos আলফা, এটা সূত্র সবারই জানা। তো এই সূত্রটার মধ্যে আমরা মান বসাবো, আর এর মানও পি, তো আর এর মান বসাই দিলাম পি, এবং পি এর মান পি থাকলাম, কিউ এর মানও আমরা জানি এখানে পি, মানে এই সূত্রটার মধ্যে কিউ কি ডিনোট করতো, অপর একটা ভেক্টর, তো এখানে অপর ভেক্টরটারও মান হলো পি, সমমানের ভেক্টর। তো পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার 2p
পি, কিউয়ের জায়গায় আবার পি বসাবো এবং কস আলফা। তো আলটিমেটলি এখান থেকে সব কিছু ক্যালকুলেশনগুলো কী দাঁড়াচ্ছে দেখো, দুই পাশে যদি মানে এত ক্যালকুলেশন করার সময় নেই, ঠিক আছে, তুমি একদম ডাইরেক্ট করবে এগুলা। এখান থেকে কি আসছে যে 2p স্কোয়ার, এখানে 2p স্কোয়ার, 2p এখান থেকে আসতেছে কত 2p স্কোয়ার, এখান থেকে 2p স্কোয়ার, তাহলে এখান থেকে পুরো জিনিসটাকে যদি তুমি কমন নিয়ে নাও আলটিমেটলি কী থাকতেছে, এখানে একটা পি, এটাকে স্কোয়ার করো, পি স্কোয়ার থাকতেছে, এখানে থাকতেছে 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস আলফা। তো এখান থেকে এই 2p স্কোয়ারকে এই পি স্কোয়ার দিয়ে বিয়োগ দেওয়ার পর এটাকে ভাগ দিবা, তো আলটিমেটলি কস আলফা সমান সমান হাফ থাকে যাচ্ছে। বুঝতে পারছো কী করলাম, এই 2p স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসলাম, এই পাশে নিয়ে আসার পরে যদি আমি বিয়োগ দিই তাহলে এখান থেকে একটা মাইনাস পি স্কোয়ার থাকতেছে, সেটাকে এইটা দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে আলটিমেটলি কী পড়ে থাকতেছে, একটা মাইনাস হাফ। তো সেই মাইনাস হাফটা কস আলফা সমান সমান মাইনাস হাফ, তাহলে আলটিমেটলি আলফা সমান সমান মাইনাস মানে 120 ডিগ্রি। আমরা জানি কস কত এর মানে 120 ডিগ্রি, কস মাইনাস হাফের মানে কস 120 ডিগ্রির মানটা হচ্ছে মাইনাস হাফ। তো এইটাই হচ্ছে 120 ডিগ্রি, তাহলে তোমার অ্যান্সারে যেখানে 120 পাবা সেটা দাগা নিবা। আর এটা একটা আসলে আমরা করতে করতে মুখস্থই করে নিয়েছিলাম যে যদি দুইটা ভেক্টরের মান সমান হয় এবং মানে দুইটা ভেক্টর এবং লব্ধি তিনোটারই মান যদি সমান হয় তাহলে এটা সিম্পলি 120 ডিগ্রি হয়। এটা মনে রাখতেই পারো, এটা আসে যেহেতু ঢাকা ভার্সিটিতে মেবি 2-3 বার আসছে, তো এটা মনে রাখার, এটা এত কিছু করারও দরকার নেই। দুইটা ভেক্টরের মান যদি লব্ধি ভেক্টর, দুইটা ভেক্টরের মান যদি ওদের লব্ধি ভেক্টরটার মান তিনোটাই সমান হয়, সবগুলোরই মান সেম হয়, তাহলে আলটিমেটলি মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হইতে লাগে। আচ্ছা, আমরা এর পরের ম্যাথটা দেখবো। এর পরের ম্যাথটা হলো 2017-18 সালের ম্যাথ। ম্যাথটাতে কী বলতেছে দেখি। এখানে তিনটা ভেক্টর দিছে, এ বি সি, তিনটা ভেক্টরগুলোর মান তোমাকে দিয়ে দিছে, ঠিক আছে, তিনটা ভেক্টর আর তিনটা ভেক্টরের মান দিয়ে দিছে। এরপরে এই ভেক্টর তিনটার মধ্যে সম্পর্কটা কি সেই সম্পর্কটা তোমাকে বলে দিছে, আর বলছে মধ্যবর্তী কোণ কত। তো কোশ্চেনটি কি তোমরা বুঝতে পারছো অ্যাকচুয়ালি এখানে ঘটনাটা কি? এখানে অ্যাকচুয়াল সিনারিওটা হচ্ছে এখান থেকে তোমাকে বুঝতে লাগবে, এই জিনিসটা থেকে তুমি কি বুঝতেছো, এই জিনিসটা তোমাকে এই জিনিসটা বুঝে নিতে লাগবে। যখন দুইটা ভেক্টর যোগ আকারে থাকে, মানে আমরা লব্ধি বলতে কি বুঝি, দুইটা ভেক্টরের ভেক্টর যোগফল। তো এখানে ভেক্টর যোগফল বলতে আলটিমেটলি যে লব্ধি বোঝাচ্ছে এই জিনিসটা তোমাকে বুঝতে লাগবে। এখানে অ্যাকচুয়ালি সিনারিওটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এ আর বি দুটো ভেক্টর, এই ভেক্টরের এই যে সামান্তরিক সূত্র মতো লব্ধি আমরা জানি মাঝখানে হবে, এই লব্ধিটার নাম ওরা নাম বলে দিচ্ছে সি, আর এই দুটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, ঠিক আছে। এই জিনিসটা তোমাকে বুঝতে লাগবে এই লাইনটা দেখে, যেখানে অ্যাকচুয়াল সিনারিওটা কি, এখানে অ্যাকচুয়াল সিনারিও হচ্ছে দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে সি আর এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তো এটা তুমি বুঝলা, বাট এখানে এখন এদের মানগুলোও দেওয়া আছে, তো তুমি এভাবে করতে পারো, কোনো সমস্যা নাই। যে সি স্কোয়ার সি সমান সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। তুমি এখানে এ বি সি সবার মান জানো, এই মানগুলো বসায় দিয়ে এই অঙ্কটা করতে পারো, কিন্তু এটা কোনো ভালো ওয়ে হবে না। তুমি ঢাকা ভার্সিটির ম্যাথ করতেছো, তো তোমাকে তো একটু ট্রিকি কোশ্চেন দিছে, ট্রিকি যদি তুমি এটা একটু স্মার্টলি করো তাহলে এত টাইম লাগবে না। এইভাবে যদি তুমি এটা সলভ করতে যাও এটা টাইম লাগবে। এটা নর্মালি এইভাবে করবা যে দেখো তুমি 12, 5 আর 13 এই সংখ্যাগুলোকে আগে কখনো দেখছো? এই সংখ্যাগুলো আগে দেখছো না? এটা সবসময় তুমি কিসের ক্ষেত্রে দেখো, এটা অ্যাকচুয়ালি একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করছে, এটা একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করছে, যেখানে এই জিনিসগুলো, এই ট্রায়োটা যখনই ফর্ম করে তখন একটা সমকোণী ত্রিভুজ গঠন হয়। তো তুমি এখান থেকে এই অ্যানালজিটা থেকে বলতে পারো যে এখানে এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে কত, 90 ডিগ্রি। তো তুমি এটা চাইলে সলভ করে দেখতে পারো, সলভ করে দেখলে আলফা 90 আসবে, বাট এটা বেটার ওয়ে না। ঢাকা ভার্সিটির ম্যাথে এইভাবে যদি তুমি সব কিছু সলভ করে দেখতে চাও তাহলে তুমি সময় পাবা না, তোমাকে একটু গেসিং পাওয়ারটা তোমার বাড়াইতে লাগবে। যখনই তুমি এই টাইপের ম্যাথে ভেক্টরগুলোর মান এই তিনটা পাবা, মানে একটা সমকোণী ত্রিভুজ গঠনের যে ফর্মটা এরকম পাবা যে দুইটার বর্গ হলো আরেকটা অতিভুজের সমান হচ্ছে আর কি, বর্গের যোগফল অতিভুজটার বর্গের সমান হচ্ছে, সেক্ষেত্রে তোমাকে বুঝতে লাগবে যে এরা 90 ডিগ্রিতে আছে। তো এই অ্যানালজিটা থেকে তুমি তখন ডাইরেক্ট বলে দিবা যে 90 ডিগ্রি। আর এই ট্রিকি কোশ্চেনগুলো ঢাকা ভার্সিটি খুব দেয়, তুমি সলভ করে যাইতে গেলে তোমার টাইম লেগে যাবে, তো তোমাকে একটু এই অ্যানালজি দিয়ে যাইতে লাগবে। দুইটা বলের লব্ধির মান হলো 40 নিউটন এবং ছোট বলটির মান 30 নিউটন। লব্ধির মান 40 নিউটন, ছোট বলটির মান 30 নিউটন, এবং এটা লব্ধির বলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করে। তো এখানে সিনারিওটা কী ছিল অ্যাকচুয়ালি, সিনারিওটা হয়তো কিছুটা এরকম ছিল যে এটা একটা বল আর
এইটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লব্ধিটা কাজ করতেছে। এটা হলো ছোট বলটা 30 নিউটনের, ঠিক আছে, 30 নিউটনের বলটা এইটার সাথে লব্ধি লম্ব বরাবর ক্রিয়া করতেছে। আর বড় বলটা তাহলে এই দিকে কোথাও হবে 40 নিউটনের, ঠিক আছে, এরকম কিছু একটা সিনারিও দাঁড়াচ্ছে এখানে। তো এখানে বের কী করতে বলছে, লব্ধির মান 40 নিউটন, এইটা একটা ভেক্টর ধরো, লব্ধিটার মান হচ্ছে 40 নিউটন, এইটা হচ্ছে তোমার চিত্র। তো এখানে আলটিমেটলি এখন বলছে কি বড় বলটির মান কত, মানে এইটার মানটা বের করতে বলছে। এখানে আর কিছু গিভেন আছে, এখানে আর কিছু দেওয়া আছে না, এখানে আর কিছু তেমন দেওয়া নাই। তো এখান থেকে তোমরা জানো কি না ভেক্টর কিন্তু শিফট করা যায়, ঠিক আছে, ভেক্টরের ম্যাথগুলোতে ভেক্টর শিফট করা যায়। একটা ভেক্টরকে তুমি তুলে আনে সেম এখানে শিফট করতে পারবা, বা এই ভেক্টরটাকে এইখানে তুমি শিফট করে আনতে পারবা। তো ওই অ্যানালজি থেকে বলা যায় যে এই ভেক্টরটাকে যদি তুমি প্যারালালি এখানে শিফট করো, ঠিক আছে, দেন এখানে একটা অতিভুজ ফর্ম করছে। তুমি এইটার মান জানো 30 নিউটন, এইটুকুর মান জানো 40 নিউটন, তাহলে এইটুকুর মান কত হবে 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার। 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার করলে কত হয়, এখান থেকে 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার করলে কত হবে 50 নিউটন হবে। তো এই 50 নিউটন হলো এটার অ্যান্সার। আর যদি তুমি এটা সলভ করতে চাও এটাও তুমি সলভ করতে পারবা, একদম ভেক্টরের যে বেসিক সূত্রগুলো আছে সেই সূত্র দিয়ে তুমি সলভ করতে পারবা, বাট এটা বেটার কোনো ওয়ে হবে না। ঢাকা ভার্সিটির ম্যাথ করতেছো, একটা ম্যাথের জন্য হয়তো 45 সেকেন্ড বা 50 সেকেন্ডের মতো সময়। তো এইখানে যদি তুমি ম্যাথ করে দেখতে চাও একদম অফিসিয়ালি, যে একদম ভালো মতো তুমি সলভ করবা, তাহলে পারবা না, কুলাইতে পারবা না, অনেক ম্যাথ তোমার বাকি পড়ে যাবে। তুমি যদি সবগুলো ম্যাথ টাচ করতে চাও তোমাকে একটু একটু ট্রিকিভাবে থাকতে লাগবে। যখনই তুমি দেখতে পারবা কোথাও কোনো সিম্পলিফাই করা যাচ্ছে, তুমি এটা সিম্পলিফাই করবা। এখানে এই ভেক্টরটাকে জাস্ট এখানে বসাই দিলে এটা একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করতেছে। আমরা বৃষ্টির ম্যাথগুলো করছো না, বৃষ্টির ম্যাথগুলোতে কিন্তু আমরা এই অ্যানালজিটা সবসময় খাটাই। বৃষ্টির ম্যাথগুলোতে আমরা সবসময় এই জিনিসটা দিয়ে ওই তোমার অতিভুজের যে কনসেপ্টটা, এই অতিভুজের কনসেপ্ট থেকে ম্যাথগুলো করে ফেলি, আমরা লব্ধি সূত্র সাধারণত ইউজ করি না। তো এটাও ওই সেম হিসাব। তুমি যদি বৃষ্টির ম্যাথগুলো ঠিকমতো বুঝে থাকো তাহলে এটা তোমার কাছে নতুন কিছু হওয়ার কথা না। এখানে জাস্ট আমি এটাকে শিফট করছি এবং এটা অতিভুজের সূত্রতে ডাইরেক্ট বলে দিচ্ছি যে 50 নিউটন, ঠিক আছে। এটা দেখবো পরবর্তী টাইপটা 2009-10 সালে আসছিল। এটা কি বলছে দেখো, একটা ভেক্টর দিছে পি, একটা ভেক্টর কিউ বলে দিছে, ভেক্টর দুইটা একটা বিন্দুতে লম্বভাবে ক্রিয়াশীল। একটা বিন্দুতে পি আর কিউ লম্বভাবে ক্রিয়াশীল, এইটুকু তুমি বুঝতে পারলা। এখন কি বলছে, এদের লব্ধি ভেক্টরের দিক, এখন তুমি সামান্তরিক সূত্র মতো জানো দুইটা ভেক্টর এইভাবে কাজ করলে এদের লব্ধিটা এদের মাঝখানে হবে, এখানে কোথাও হচ্ছে। এদের লব্ধি ভেক্টরের দিকটা পি ভেক্টরের সাপেক্ষে কত, পি ভেক্টরের সাপেক্ষে কত বলতে বোঝাচ্ছে পি এর সাথে লব্ধি ভেক্টরের দিকটা কত, মানে এইটুকু অ্যাঙ্গেল কত, এই কোণটুকু কত, এটুকুই তোমার কাছে জানতে চাইছে। তো এটা কীভাবে করা যেতে পারে, তোমাকে দুটো ভেক্টর দিয়ে দিছে, ওকে আমরা এটা এইভাবে জানি না, এটা এই সূত্রটা একদম ভেক্টরের সব থেকে বেসিক সূত্র, এটা একটা এটা তোমরা জানো না, tan θ = q sin α ডিভাইডেড বাই p প্লাস q cos α। যেটা আলাদা করে রাখবো, যেটার সাথে সাইন আলফা আর কস আলফা থাকবে, থিটাটা হবে অপরটার সাথে, পিকে একা রাখছি, থিটাটা হবে পি এর সাথে, এই সূত্রটার হিসাব হলো এটা। তো থিটা যদি পি এর সাথে হয় আমার দরকারও সেটাই। তো এখানে আমরা কিউ সাইন আলফার মান কত, এই অঙ্কটাতে আলফার মান তুমি বুঝতেই পারছো, আলফা বলতে কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এই অঙ্কের জন্য কত 90 ডিগ্রি, তাহলে সাইন 90-র মান কত 1 আর কস 90-র মান কত 0, মানে আলটিমেটলি এখানে পড়ে থাকবে কি কিউ আর পি। টেন থিটা সমান সমান কিউ আর পি, তাহলে আলটিমেটলি থিটা সমান সমান কত 10 ইনভার্স কিউ বাই পি, কত কিউ বাই পি হচ্ছে, এখন কিউ বাই পি তো এটা তো মান, এগুলো তো মান, এই সূত্রটা কিন্তু দুইটা ভেক্টরের মানের ক্ষেত্রে যখন তুমি কিউ আর পি এর মান জানো তখন আমরা এই সূত্রগুলো ইউজ করতাম। আমাদের যে আর এর সূত্রটা আছে, মানে এ দেখো এই যে আর এর যে একটা সূত্র আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, এইটা আর এই যে এই সূত্রটার সাথে এই সূত্রটা থাকতো টেন থিটা সমান সমান কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। এই দুইটা সূত্র কিন্তু সবসময় মানের জন্য, মানে যখন তুমি দুইটা ভেক্টরের মানকে নিয়ে ডিল করবা তখন, আর যখন ভেক্টরগুলো আয়ত একক ভেক্টর দিয়ে প্রকাশ করা থাকবে তখন কিন্তু এটাকে তোমাকে মানে আগে নিয়ে আসতে লাগবে। তো পি এর মান কত, পি এর মান হচ্ছে 1 স্কোয়ার 2 স্কোয়ার আর 2 স্কোয়ার, কত হচ্ছে 4, আর এখানে 4 8 আর এখানে 9, 9 মানে এখানে আসতেছে আলটিমেটলি 3,
আর এটার মান কত আসতেছে, এটার মান আসবে হলো 3 স্কোয়ার 2 স্কোয়ার 2√3 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসতেছে 9 আর 4 কত, 9 আর 4 হলো 13, 13 আর এখানে হলো 2√3 স্কোয়ার মানে 12 আর কি আলটিমেটলি। তো এখানে থাকতেছে কত 13 আর 12 25, 25-এর উপর রুট মানে 5। তাহলে আলটিমেটলি এটা 10 ইনভার্স কত Q/P মানে 5/3। এখন 10 ইনভার্স 5/3 এর মান কত, 10 ইনভার্স 5/3 এর মান তো আমাদের মুখস্থ মান না, এটা আমাদের মুখস্থ মান না, তাহলে অপশনে নিশ্চয়ই এইভাবে দেওয়াই থাকবে, এটা নিশ্চয়ই অপশনে এইভাবেই দেওয়া থাকবে। আর এটা যেহেতু 2009-10 সালের কোশ্চিন, তাহলে হয়তো সেই সময় ক্যালকুলেটর ছিল, তো এটা ওভাবে তোমাকে বের করতে হইতো। এখন যদি দেয় বর্তমানে, তাহলে এটা এমন একটা মান দিবে যেটা তোমার 10-এর মুখস্থ মানগুলোর মধ্যে থাকবে আর কি, তুমি যাতে দাগাইতে পারো। ঠিক আছে, আলটিমেটলি বুঝতে পারছো, এইটা একটা ওয়ে হইতে পারে এই ম্যাথটা করার জন্য। এই ম্যাথটা করার আরেকটা ওয়ে হইতে পারে, সেটা হচ্ছে কি যে তুমি পি আর কিউ এর আয়তকক ভেক্টরগুলো তো দোয়াই আছে, পি আর কিউ এর আয়তকক কিউ এর লব্ধিটা বের করতে পারবা না? আমরা জানি কি লব্ধি সমান সমান দুইটা ভেক্টরের যোগফল। তাহলে এই দুইটা ভেক্টরকে যদি তুমি যোগ করো, সিম্পলি যোগ করলে কত হবে, 3 আর 1 4 4i, 2 আর 2 4 4j, আর এখান থেকে কত আসতেছে -2 আর প্লাস 2√3 মানে 2√3 -2k। তো এটা হলো তোমার আর ভেক্টরটা, এই লব্ধি ভেক্টরটা। এখন এই লব্ধি ভেক্টরটা আর পি ভেক্টরটার মধ্যবর্তী কোণ কীভাবে বের করা যায়, এই আয়তকক ভেক্টর টাইপেরগুলোতে আমরা থিটা কীভাবে বের করতাম, ডট গুণের সূত্রটা দিয়ে। তাহলে এখানে যদি তুমি এই কাজটা করো যে পি ডট আর সমান সমান পি আর কস থিটা, আর লাস্টে এখান থেকে থিটাটা বের করে নাও, থিটা সমান সমান এই যে থিটাটা কার মধ্যবর্তী কোণ, পি আর আর এর, মানে এই যে পি আর আর এর মধ্যবর্তী কোণ, এটাই তো তোমার দরকার। তাহলে এখান থেকে তুমি থিটা সমান সমান কস ইনভার্স দিয়ে এখানে পি আর আর এর মান, উপরে ডট গুণফলটা, নিচে পি আর আর এর মান বসাই যদি দাও তাইলেও হবে। তোমার কাছে যেটা সহজ মনে হয়, এটা একটু ভেজালি মনে হচ্ছে, তো এটা না করে এর আগেরটাই বেশি সহজ ছিল, মুখে মুখে করা যাচ্ছিল, তো সেটাই অ্যাপ্রোচ করবা। ঠিক আছে, এর পরেরটা দেখি এবার। যে দুইটা ভেক্টর দেওয়া আছে, এই দুইটা ভেক্টর দিয়ে বলছে এরা দুজন সমান্তরাল, এর মানটা কত। মানে তোমাকে ভেক্টর দুটা আয়তকক ভেক্টর দুটা দিয়ে দিয়েছে, কিন্তু একটা কমপ্লিট করে দেয়নি, এটার মধ্যে একটা ভেরিয়েবল ঢুকায় রাখছে আর বলছে যে এটা কমপ্লিট করো, এটার মানটা বের করো। তো এরকম টাইপের ম্যাথ দুইভাবে আসে, একটা হয়েছে ওই যে লম্ব বলে, ঠিক আছে, প্রথমে একটা টাইপ দেখাইছিলাম, দুইটা ভেক্টর দেওয়া ছিল, মাঝখানে একটা ভেরিয়েবল ঢুকানো ছিল আর বলছিল লম্ব। যখন লম্ব বলবে তখন এটা করতে লাগে এ ডট বি সমান সমান 0, এই দুইটা ডট গুণফল 0 থেকে এটার মানটা বের করে আনবা। আর যখন সমান্তরাল বলবে, সমান্তরাল বললে তুমি কি করবা, সমান্তরাল বললে আরও সহজ, সমান্তরাল বললে সিম্পল হিসাব যে এদের সহগের অনুপাতগুলা সমান। তাহলে এটার সহগ কত 1, এটার সহগ কত 1/a সমান সমান এটার সহগ কত -3, এটার সহগ কত 6। তাহলে এটা তো ইউজ করাই লাগলো না, এই দুটা থেকেই তুমি বলে দিতে পারবা এর মান কত -2, শেষ, এটা দাগাই দিবা, অ্যান্সার হয়ে গেছে। এটা খুবই সিম্পল একটা টাইপ ছিল। পরের ম্যাথটা দেখি, এটা ঢাকা ভার্সিটিতে 2008 সালে আসছিল। তো এই ম্যাথটা কি বলতেছে যে 5 নিউটন আর 10 নিউটন মানের দুইটা বল দিয়ে দিছে, এবং এরা একটি কণার উপর আরোপিত হলে লব্ধি বলটি কত, মানে নিচের কোনটি এর লব্ধি বল হওয়া সম্ভবই না, এটা হলে তোমাকে জিজ্ঞেস করছে, একটু উল্টায় জিজ্ঞেস করছে, সতর্ক থাকতে লাগবে। এখানে যেটা বলতেছে যে দুইটা বল একটা কণা একটা বিন্দুতে ক্রিয়াশীল 5 নিউটন আর 10 নিউটন। এখন এরকম কেসেও যদি হয়, তাহলে তোমাকে লব্ধিটা যদি তুমি চেক করতে চাও, তোমাকে লব্ধিটা বের করতে বলছে, তোমাকে আলটিমেটলি বলছে এই 5 নিউটন আর 10 নিউটনের লব্ধি কোনটি হতে পারে না। এগুলা জিনিস তোমাকে আঁকতে লাগবে না, আমি জাস্ট তোমাকে বলতেছি মানে বোঝানোর জন্য, আর কিছুই না। তো এখানে তুমি দেখো আর এর মান যদি তুমি বের করতা, আর এর মান বের করার জন্য কি কি লাগবে, দুইটার মধ্যবর্তী কোণ লাগবে, তোমাকে কোণটা দেয় নাই, তো এখান থেকে তুমি আর এর মান একদম স্পেসিফিকভাবে আর এর মান তুমি এই অঙ্কটাতে বের করতে পারবা না, তোমাকে পর্যাপ্ত তথ্য দেয় নাই। তো এটা ওভাবে তো হচ্ছে না, এই ম্যাথটা অ্যাকচুয়ালি এইভাবে তোমাকে চিন্তা করা লাগবে যে দুইটা বল যদি কাজ করে একই দিকে, তাইলে সেটা হলো ম্যাক্সিমাম আমরা লব্ধিটা পাই। তাহলে এইটার ক্ষেত্রে যদি আমি ম্যাক্সিমাম লব্ধিও চিন্তা করি, 5 নিউটন আর 10 নিউটনের সর্বোচ্চ লব্ধিটাও আমি যদি চিন্তা করি, তাও এটা হাইয়েস্ট 10 আর 5 যোগ করলে 15 নিউটন হওয়া সম্ভব। 15 নিউটনের থেকে বেশি তো সম্ভবই না, মানে দুইটা ভেক্টর যদি একটা বিন্দুতেই ক্রিয়াশীল হয়, তারা সর্বোচ্চ 15 নিউটন পর্যন্তই লব্ধি দিতে পারবে, এর থেকে তারপরে যদি এরকম অ্যাঙ্গেলে থাকে তাহলে অন্য কিছু দিবে, বাট এটা ম্যাক্সিমাম 15 নিউটন পর্যন্তই করানো যাইতে পারে। বাট এখানে একটা কেস তুমি দেখতে পাচ্ছ 20 নিউটন দিয়ে রাখছে, তাহলে এটা কি কোনোভাবে লব্ধিটা সম্ভব এই সিনারিওর জন্য?
তো এই সিনারিওর জন্য এই 20 নিউটন লব্ধিটা আসলে সম্ভবই না, কেননা এটার ম্যাক্সিমাম লব্ধি আর ম্যাক্স হচ্ছে এই আর ম্যাক্সই হচ্ছে 15, ওই জন্য এই 20 নিউটনটা হলো সম্ভব না। ঠিক আছে, ঢাকা ভার্সিটিতে 2006-07 সালে আসছিল। তো এই টাইপটা দেখি কি হচ্ছে। এখানে বলে দিছে যে এ ভেক্টরটা হচ্ছে বি ভেক্টরটার সমান তবে দিক বিপরীত। এই জিনিসটা থেকে তুমি এই জিনিসটাই বুঝবা যে এ আর বি ভেক্টর দুটো অ্যাকচুয়ালি সমান, বাট এদের সামনে মাইনাস মানে দিকটা উল্টাউল্টি। তো যাই হোক, তোমাকে বলছে ক্রস গুণফলটা কত। তো এখানে তো আয়তক ভেক্টর দেওয়া নেই যে তুমি নির্ণায়ক দিয়ে ক্রস গুণফল করবা। এটা তোমাকে একটু ট্রিক কীভাবে করতে লাগবে, কীভাবে ট্রিকটা খাটাতে লাগবে দেখো। যে এটা একটা এ ক্রস বি, আমরা জানি তুমি ক্রস গুণনের সূত্রটা কী জানো, এ বি সাইন থিটা। ঠিক আছে, এ বি সাইন থিটা। তো এখানে এখন ঘটনা হচ্ছে এ আর বি এর তো মান সমান, খালি দিকটা উল্টা। তো তুমি বি এর জায়গায় বা এর জায়গায় মাইনাস বি বসাইতে পারো। মানে এখানে অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে এটাই যে এই এর জায়গায় তুমি যদি মাইনাস বি বসাও, আর এখানে তো বি ছিলই, আর সাইন, এখন বি আর বি এর মধ্যবর্তী কোণ কত আমাকে বলো দেখি। বি আর বি এর মধ্যবর্তী কোণ অবশ্যই 0। তো সাইন 0-র মান কত? সাইন 0-র মান অ্যাকচুয়ালি সাইন 0-র মান হচ্ছে 0 ডিগ্রি। তো আলটিমেটলি পুরো জিনিসটা হয়ে যাচ্ছে 0 ডিগ্রি। এর কারণ হচ্ছে এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এই বি ভেক্টর আর বি এর মধ্যবর্তী, এখানে বি ভেক্টরটা যদি এটা হয়, তো এই বি আর এখানে আরেকটা বি হলে এদের মধ্যবর্তী কোণ তো 0ই হচ্ছে। যখন এ বি ছিল তখন একটা সার্টেন থিটা ছিল, বাট যখন তুমি একে মাইনাস বি দ্বারা বদলায় নিচ্ছ, তখন এই বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল তো অ্যাকচুয়ালি 0 হচ্ছে। তো এর কারণে এটা হয়ে যাচ্ছে তোমার 0 ডিগ্রি। আবার আর এই ম্যাটটাতে আরেকটা জিনিস তুমি বলতে পারো, যেহেতু এটা মাইনাস বি আছে, মানে অ্যাকচুয়ালি এটা বি যদি হয় আর এটা যদি মাইনাস বি হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, তুমি এটা যদি 180 ডিগ্রি চিন্তা করো, তাও কিন্তু এটা 0ই হচ্ছে। মানে বুঝতে পারছো, এটা তোমাকে ম্যাথ করা লাগবে না, এটা খালি তুমি এটুকু বুঝবা যে এটা মাইনাস বি আর বি, মানে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি বি আর বি হয় তাহলে 0, আর যদি মাইনাস বি আর বি হয় তাহলে 180 ডিগ্রি, আর সাইন 180 ডিগ্রি বলো আর 0 ডিগ্রি বলো, দুটারই মান হলো 0। তো আলটিমেটলি এটা অ্যান্সার হবে 0। আমাদের লাস্ট টাইপ এটা দেখবো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। এখানে একটা জিনিস সবসময় মনে রাখবে, টাইপটা করানোর আগে একটু ব্রিফ দিয়ে দিই। ব্রিফটা হচ্ছে দেখো, অভিক্ষেপ এটা একটা স্কেলার জিনিস। স্কেলার বলতে এখানে খালি তুমি মান পাবা, ঠিক আছে। আর উপাংশ অথবা অংশক একই কথা, ঠিক আছে। উপাংশ অথবা অংশক একই কথা, এটা একটা ভেক্টর জিনিস, এইটা আগে বুঝো। অভিক্ষেপ একটা স্কেলার, তুমি যখন কোনো কিছুর অভিক্ষেপ বের করবা তখন তুমি একটা স্কেলার মান পাবা, সাপোজ 5 বা 10 একটা মান পাবা। কিন্তু যখন তুমি উপাংশ বা অংশক বের করবা তখন তুমি একটা ভেক্টর পাবা, আয়ত একক ভেক্টর, যে 2i + 3j এরকম টাইপের একটা আয়ত একক ভেক্টর পাবা। তোমাকে এখানে কি বলছে, এই ভেক্টরটার এই ভেক্টরের দিকে বা অভিমুখে অংশক। তো এখানে তুমি এখন এই জিনিসটা বুঝো, আচ্ছা এখানে তুমি এখন এই জিনিসটা বুঝো যে এই জিনিসটার সূত্রটা কি। এ বরাবর বি এর অভিক্ষেপ, এ বরাবর বি এর অভিক্ষেপ, এই বরাবর কথাটার জায়গায় হইতে পারে এ এর উপর বি এর অভিক্ষেপ, এটার জায়গায় হইতে পারে এর দিকে বি এর অভিক্ষেপ, ঠিক আছে। এটার জায়গায় যে এই তিনটা কথার মধ্যে যে কোনো একটা ইউজ হইতে পারে। হয়তো কোনো অঙ্কে বলা থাকতে পারে এ বরাবর বি এর অভিক্ষেপ, কখনো বলা থাকতে পারে এর উপর বি এর অভিক্ষেপ, কখনো হইতে পারে যে এর দিকে বি এর অভিক্ষেপ। এটার অ্যাকচুয়ালি সিনারিওটা এরকম, এটা যদি এইটা তোমার এ ভেক্টর, সাপোজ এটা তোমার বি ভেক্টর, ওরা তোমাকে এটুকুই বলতেছে যে এই বি ভেক্টরটার এ ভেক্টরের দিকে ছায়াটা কত, মানে এই অংশটুকুর মানটা কত। এটাকে যদি এর উপর এভাবে বাড়ি মারে বসায় দেওয়া হয়, এই ভেক্টরটাকে যদি এভাবে বাড়ি মারে এটার উপর বসায় দেওয়া হয়, তাহলে এটা কতটুকু, মানে এটার মানটা কতটুকু হবে, এটাই হলো অভিক্ষেপের কেসটা আর কি।
তাহলে অভিক্ষেপ বের করতে বলা মানে কি, এটাকে বাড়ি মানে এটার উপর বসায় দেওয়া। কার উপর বসায় দেওয়া? এর উপর অথবা এর দিকে অথবা এর বরাবর। তো এই জিনিসটা যে কোনোটাই ইউজ হতে পারে। তো এটার সূত্রটা অ্যাকচুয়ালি আর কিছুই না, এটা তোমরা তো ডট গুণের সূত্রটা জানোই। ডট গুণের সূত্রটা কি? এ ডট বি সমান সমান এ বি কস থিটা না? এখান থেকেই এটা আসতেছে, এই ডট গুণের সূত্রটা থেকেই আসতেছে। কার উপর? এর উপর। তাহলে এ কে নিচে লিখবা, আর উপরে সিম্পলি এ আর বি এর ডট গুণফল করে দিবা। যেই দুটা ভেক্টরকে নিয়ে কথা হচ্ছে উপরে ওদের ডট গুণফল, আর যার উপর বা যার দিকে বা যার বরাবর তার মানটা হলো নিচে দিয়ে দেবা। এইটাই হলো তোমার অভিক্ষেপ, আর কিছুই না। এটা মুখস্থ করার মতো কোনো বিষয় না। এ বরাবর বা এর দিকে বা এর উপর বললে যার উপরে বলবে তার উপরে ডট গুণফলটা দুইটা ভেক্টরে দিয়ে দিবা, নিচে ওইটার মানটা দিয়ে দিবা। ঠিক আছে, এটা গেল অভিক্ষেপের কেসটা। এখন যদি তোমাকে বলে অংশ অথবা উপাংশ, তাইলে এখন কি করতে লাগবে বুঝিও। তোমাকে এর উপর বলছে না, তো তুমি এটা তো অভিক্ষেপ বের করছোই অলরেডি, এ বরাবর বা এই জিনিসটা আর কি, এ বরাবর তো তুমি বের করেই নিছো। এটার সাথে জাস্ট যার বরাবরে বলবে তার একক ভেক্টরটা গুণ দিয়ে দিবা। ঠিক আছে, এই এর একক ভেক্টরটা গুণ দিয়ে, এটা তো মান ছিল, এটার একক ভেক্টরটা গুণ দেওয়ার ফল এটা পুরার জিনিসটা একটা ভেক্টর হয়ে গেল। তোমাকে আমি প্রথমেই বলছি অংশক বা উপাংশ কিন্তু একটা ভেক্টর জিনিস, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে তুমি এখন এটা আলটিমেটলি পুরো জিনিসটা একটা ভেক্টর মান কীভাবে বের করে আশা করি তোমরা জানো। এর একক ভেক্টর বের করে একটা ভেক্টরকে ওর মান দ্বারা ভাগ করে। তাহলে এই আলটিমেটলি এই সূত্রটা কী দাঁড়াচ্ছে? উপরে থাকতেছে এ ডট বি, আর নিচে থাকবে কি এর মানটা, আর এখানে এর মান বাই এ ভেক্টর ইন্টু এর মান, মানে এরকম। আলটিমেটলি এইটা মনে রাখবা, তাইলেই হবে। এটা মনে রাখারও কোনো বিষয় না, যার বরাবর বলবে সে নিচে থাকবে, আর উপরে জাস্ট যেই দুটো ভেক্টরকে নিয়ে কথা হচ্ছে তাদের ডট গুণফলটা থাকবে। আর যার বরাবর বলবে ওর মানটা নিচে থাকবে, আর ওর একক ভেক্টরটা গুণ দিয়ে দিবা। আর যদি অভিক্ষেপ বলে তাহলে এই একক ভেক্টর গুণ দেওয়ার দরকার নেই। আর একক ভেক্টর বের করে এইভাবে, ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করে। আশা করি থিওরিটা বুঝছো, এখন অঙ্কটাতে যাবো। আচ্ছা, তো অঙ্কটা দেখো, অঙ্কটাতে ওকে, এখন অঙ্কটা দেখো। অঙ্কটাতে কি বলছে? দুইটা ভেক্টর দিয়ে দিছে, এ ভেক্টরের বি ভেক্টর অভিমুখে, মানে বি ভেক্টরের দিকে বা বি এর বরাবর অংশক কত। এর মানে তুমি এটুকু বুঝতে পারছো বিটা নিচে, কেননা বি এর অভিমুখে হচ্ছে, বিটা নিচে আর উপরে হবে এ ডট বি, এইটুকু তো শিওর। আর কি বলছে? অংশক। অংশক বলছে মানে বি এর একক ভেক্টর ফির গুণ দেওয়া লাগবে, আলটিমেটলি এইটুকুই। এখন এটার মধ্যে হিসাবগুলো করো। এ ডট বি কত হবে? এ ডট বি উপরে 1 আর 2 আর 1 2, মানে পুরোপুরি 3 আর কি। আর এখানে তো কে নাই, তাহলে এটা শেষ হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। বি এর মান কত? বি এর মান হচ্ছে √2, কেননা √1² + 1² √2 ইন্টু বি হলো i + j ভাগ √2, আলটিমেটলি 3/2 i + j। এটা হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো এগুলাই ছিল হলো ঢাকা ভার্সিটির গত 20 বছর ধরে এই টাইপেরই ম্যাথ আসে। আমি যেগুলো দেখাই নেই সেগুলা সেম টাইপ, ওই জন্য দেখাই নেই। ঠিক আছে, আমি যেগুলা ভিন্ন ভিন্ন মনে হয়েছে জাস্ট ওগুলোই দেখাইছি।